নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ এই ভিডিওতে ইস্ট বেঙ্গল রিলেটেড খবর হবে এবং অতি অবশ্যই যে মহিলা টিমটা ভারতের যে মহিলা টিমটা এশিয়ান কাপ যোগ্যতা অর্জন করলো এশিয়ান কাপের এএফসি এশিয়ান কাপের সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই বলবো যে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে ভারতীয় মহিলা টিম তারা ইতিমধ্যেই দেশে ফিরেছে। আজকে তাদেরকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে একেবারে বিমানবন্দরেই। তো এই এএফসি এশিয়ান কাপের টিমটা বা এই যে যোগ্যতা অর্জন করলো এএফসি এশিয়ান কাপে ভারতীয় টিম, আহ তো 2026-এ খেলা হবে এএফসি এশিয়ান কাপ। তো তার আগে এই ১ বছর কি করবে টিমটা? ক্যালেন্ডার ইয়ারে কি, কি করা হবে এই টিমটার জন্য? পাশাপাশি এই টিমটার কি আদৌ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার ক্ষমতা রাখে বা কিভাবে বা যোগ্যতা অর্জন করবে? বিশ্বকাপ কি খেলতে পারবে? আমার উত্তর হলো যে খেলতে পারার মতন যথেষ্ট সুযোগ কিন্তু রয়েছে ভারতীয় মহিলা টিমটার জন্য। যেখানে পুরুষরা কিছুই করতে পারছে না। একের পর এক ম্যাচ তারা হারছে, গোল করার লোক নেই। সেই সময় কিন্তু এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মহিলারা দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে। আমি যদি একটু নারীবাদী না হয়ে একটু নারী বিদ্বেষী হয়ে যাই তাহলে বলবো এটা দেখতে খুব ভালো লাগে না। যে ভারতীয় মহিলারা খেলছে আর পুরুষ দলটা ম্যাচের পর ম্যাচ হারছে। হ্যাঁ? কিন্তু কিছু করার নেই। আমরা এমন পুরুষ যে আমরা ১০ থেকে ১২ জন কি ১৪-২০ জন ফুটবলারকে তৈরি করতে পারি না বা দেশে তৈরি হয় না যারা গিয়ে এশিয়ান কাপে কোনো যোগ্যতা অর্জন করাটা একেবারে জলভাত হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপ খেলবে এমন প্লেয়ার আমরা তৈরি করতে পারি না। তাই নারী বিদ্বেষী হয়েও বলবো যে মহিলারা যেটা করেছে তার জন্য তাদেরকে কুর্নিশ করতে হয়। না, আমি নারী বিদ্বেষী নই। কিন্তু তবুও এটা কয়েক মুহূর্তের জন্য এইটা ভাবলাম। কিন্তু ভেবেও দেখলাম যে নারী বিদ্বেষী হয়েও কিন্তু নারীদেরকে সম্মান না করে উপায় নেই। অন্তত তাদের এই অ্যাচিভমেন্টটার জন্য বলতে হয়। তো এই টিমটা কি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে? আমার প্রশ্ন কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার যথেষ্ট জায়গা রয়েছে। কিভাবে? কারণ এএফসি এশিয়ান কাপে মোট ১২ টা দল খেলবে। ঠিক আছে? এই ১২ টা দলকে ৩ টে গ্রুপে ভাগ করা হবে। ৪ টে করে টিম খেলবে। এই ৪ টে করে টিমের মধ্যে যারা ১ নম্বর এবং ২ নম্বর পজিশনে থাকবে তারা যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার ৮ এ। তো সুপার ৮ এ যেতে গেলে ৩ টে গ্রুপ থেকে ২ টো করে দল নিয়ে তো হচ্ছে ৬ টা দল। আর ২ টো দল কোথা থেকে আসবে? থার্ড পজিশনে যেই ২ টো দল থাকবে মানে তাদের মধ্যে দোজ হু আর দ্যা বেস্ট থার্ড পজিশনে থাকা এই ৩ টে গ্রুপের মধ্যে তারা যাবে। আরো ২ টো দল যাবে পরের রাউন্ডে। মানে মোট ৬ টা ২ টো ৮ টা। এই ৮ টা টিম কিন্তু একেবারে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে যাবে। কোয়ার্টার ফাইনালে যারা খেলবে আরকি। এএফসি এশিয়ান কাপের। আর মানে সুপার ৮ এর যারা খেলবে তারা প্রত্যেকে কিন্তু অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। এবার এই ৮ টা টিম থেকে যারা সেমিফাইনালে যাবে, মানে ৪ টে টিমে যারা পরিণত হবে, ৮ টা থেকে যে ৪ টেতে আসবে, তারা একেবারে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে যাবে। এবার এর পরেও যে ৪ টে টিম হেরে যাবে, তাদের মধ্যে থেকেও কিন্তু আবার ২ জন যারা থার্ড পজিশনে থাকবে, এই মানে যারা তাদের পরের পজিশনে থাকবে, মানে ধরুন যে ৪ টে টিম হলো সেমিফাইনালে গেল, তার মধ্যে 5th এবং 6th এই যে পজিশনের টিমগুলো, তারাও কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে। এরপরে যে ২ টো টিম পড়ে থাকবে, সেই ২ টো টিম আবার আ বিভিন্ন আ যে কন্টিনেন্টাল যে টিম ইয়েগুলো রয়েছে, টুর্নামেন্ট গুলো রয়েছে, ওসানিয়া বলুন কিংবা অন্যান্য যে দেশের যে মানে এএফসি এশিয়ান কাপ যেমন হচ্ছে, এমনই যে সমস্ত কাপগুলো হচ্ছে সেখানকার যে টিমগুলো থাকবে, পড়ে থাকা টিমগুলো তাদের সঙ্গে আবার একটা গ্রুপ লিগের খেলা হবে। সেখান থেকেও কিন্তু ওই ২ টো টিমের যোগ্যতা অর্জন করার একটা সুযোগ থাকছে। ফলত ভারত যদি সুপার ৮ এ যেতে পারে, মানে কোয়ার্টার ফাইনালে যেতে পারে, তাহলে কিন্তু ভারতের সামনে যথেষ্ট সুযোগ আছে ভারতীয় এই মহিলাদের অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা এবং ওয়ার্ল্ড কাপ। ভাবুন পুরুষরা যেখানে ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন তো দূরস্থান, মানে যোগ্যতা অর্জন করতেই পারছে না। সেখানে কিন্তু মহিলাদের সামনে হঠাৎ করে ভালো একটা সুযোগ, বড় একটা সুযোগ চলে এসেছে। আর এটাকেই কিন্তু ফেডারেশনকে কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়। এআইএফএফ এই জায়গাতে ফোকাস করা উচিত। তাই আগামী ১-১.৫ বছর এই ভারতীয় টিমটাকে এমনভাবে তৈরি করা উচিত, এত আন্তর্জাতিক ম্যাচ খেলানো উচিত, যাতে তারা ভালো পজিশনে খেলতে পারে বা এএফসি এশিয়ান কাপে গিয়ে ভালো একটা ফলাফল করতে পারে। অন্তত কোয়ার্টার ফাইনাল, সেখান থেকে সেমিফাইনাল যদি যেতে পারে তো বেস্ট, তাহলে আর অন্য কোথাও কোনো পরীক্ষা দিতে হবে না। তাহলে সেমিফাইনালে গেলেই তারা ওয়ার্ল্ড কাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে।
তাই এই টিমটাকে সেই যোগ্যতায় ভরপুর করে তুলতে হবে এবং এই টিমের সঙ্গে আরো যদি কোনো প্লেয়ার বাদ পড়ে থাকে যারা ভালো খেলছে তাদেরকেও এই টিমটার সঙ্গে যোগাযোগ করে একটা দারুণ একটা পরিবেশের মধ্যে তাদেরকে রাখতে হবে যাতে তারা এশিয়ান কাপটাতে দারুণ ফুটবল প্রদর্শন করে। তো সেই কারণেই আমি বলবো প্লিজ এআইএফএফ এর যারা কমিটিতে রয়েছেন কল্যাণ চৌবেরা ভারতীয় পুরুষ টিমটার তো হয়ে গেছে যা হয়ে গেছে। হ্যাঁ, এবার এই টিমটা ওয়ার্ল্ড কাপ করা ছেড়ে দিন। দিনের পর দিন ১১৭, ২৭ থেকে আরো অনেক নিচে নামবে হয়তো। তো আমরা চাইবো সেটা যাতে না নামে। কিন্তু বলবো যে প্লিজ একটু এই মহিলা টিমটার উপরেও ফোকাস করুন। তারা দারুণ ফাইট করেছে, কোয়ালিফাই করেছে এএফসি এশিয়ান কাপে। এবার এএফসি এশিয়ান কাপটাতে তারা যেন দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে মানে ১ম এ কোয়ার্টার ফাইনাল দেন সেমিফাইনালে যেতে পারে। তো সেই ব্যবস্থা করুন, টিমটাকে দারুণভাবে তৈরি করুন। এটাই আমরা আশা রাখবো যাতে অন্তত ভারতীয় পুরুষ ফুটবলাররা খেলতে পারছে না ওয়ার্ল্ড কাপ, মহিলারাও যাতে খেলতে পারে কোনো না কোনোভাবে ঘুরপথেও যদি অন্তত ফুটবলটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা করুন প্লিজ, এটাই বলবো। ইস্ট বেঙ্গলের খবর দেবো প্রভাত লাকড়া তিনি আজ থেকেই কিন্তু এই যে রিজার্ভ টিমটা রয়েছে যেটা প্র্যাকটিস করছে বিনো জর্জের আন্ডারে সিএফএল এ যে টিমটা খেলছে প্রভাত লাকড়া সেই টিমের সঙ্গে প্র্যাকটিসে যোগ দিলেন। ইস্ট বেঙ্গল ক্লাবের যারা ভারতীয় ফুটবলার রয়েছে সিনিয়র টিমটা তারা অতি দ্রুত চলে আসবেন কলকাতাতে, কারণ প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাচ্ছে। ডুরান্ড কাপ শুরু হচ্ছে ২৩শে জুলাই থেকে। ২৩শে জুলাই উদ্বোধনী ম্যাচেই ইস্টবেঙ্গল খেলতে নামবে। ফলত এই সিনিয়র টিমের প্লেয়ারদেরকে অতি দ্রুত তাদেরকে চলে আসতে বলা হয়েছে কলকাতাতে। প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে হয়তো ১২-১৪ তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে প্র্যাকটিস। পাশাপাশি এই ডুরান্ড কাপে দুজন বিদেশিকে নিয়ে খেলতে চায়, এটা আপনাদেরকে আগেও জানিয়েছি। অস্কার একটা হচ্ছে দিয়ামান্তাকোস, আরেকজন হচ্ছে সাউল ক্রেসপো। সাউলকে ছাড়া যাচ্ছে না, ফলত সাউলকে নিয়ে চলতে হবে। সেই কারণেই কিন্তু সাউলকে আরো ভালো করে পরখ করে নিতে চাইছেন অস্কার বুজো এই ডুরান্ড কাপে। এখন অন্য বিদেশিদেরকে কি খেলানো যায় না? হয়তো যাবে। সেক্ষেত্রে তাদেরও যাতে ভিসা, পাসপোর্টের সমস্যা না হয় সেই চেষ্টাটা করা হচ্ছে। তাই আ বাকি যেই প্লেয়াররা বিদেশিরা রয়েছে, মোহাম্মদ রাশিদ বলুন, মিগুয়েল ফিগুয়েরো বলুন, কারণ এদেরকেও দেখে নেওয়ার দরকার রয়েছে। ডুরান্ড কাপটা কিন্তু দেখে নেওয়ার, ফুটবলারদের দেখে নেওয়া, যাচাই করে নেওয়ার বড় সুযোগ। তো সেই কারণেই আ আস্তে, আস্তে বিদেশিদেরও কিন্তু চলে আসতে বলা হয়েছে। অতি দ্রুত প্র্যাকটিস সেশন শুরু হবে। ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচটাই যেহেতু ইস্টবেঙ্গল খেলবে, তাই মনে করা হচ্ছে সেই ফার্স্ট ম্যাচটাতে ভারতীয় প্লেয়ারদেরই সুযোগ বেশি থাকবে সিনিয়র টিমটার, এবং সেক্ষেত্রে এই যারা অলরেডি রিজার্ভ টিমের প্লেয়াররা খেলছে তাদের মধ্যেও কেউ সুযোগ পেতে পারেন। আ এবং ২ জন বিদেশি অবভিয়াসলি যদি দিয়ামান্তাকোস আর সাউল ক্রেসপো চলে আসেন, তারা যদি কন্ডিশনে থাকেন, তো তারা ডুরান্ড কাপে খেলবেন। দিয়ামান্তাকোস পরিশ্রম করছেন। সাউল ক্রেসপোর দাবি যে তিনি চোটমুক্ত, তিনি খেলতে পারবেন। আর যদি না নতুন করে তিনি চোট পান, তাহলে আশা করব সাউলকে আমরা পুরনো ফর্মে দেখব। দিয়ামান্তাকোসের সঙ্গে তার একটা যোগাযোগ, একটা কম্বিনেশন তৈরি হবে, যেটা অন্তত ডুরান্ড কাপে আ ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া মতন সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের সামনে রয়েছে। কারণ ইস্টবেঙ্গল অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে এবং সেভাবে যেহেতু কঠিন প্রতিপক্ষ নেই। এখন নেই বলে যদি চ্যাম্পিয়ন হয় তারপর যদি কেউ কটাক্ষ করে যে, "এই তো এই টিমগুলোর সাথে খেলেছে।" এটা তো করার কিছু নেই, কারণ ইস্টবেঙ্গল কোনো টিমকে মানা করে দেয়নি যে খেলতে না। যদিও আমরা বলব যে এত আগে থেকে এই কমেন্ট করাটা ঠিক হচ্ছে না। তাই আমার মনে হয় ডুরান্ড কাপটা ভালো পারফরম্যান্স করবে এই আশা রাখা যেতে পারে, রাখি। আর প্লেয়াররা যাতে অতি দ্রুত তারা প্র্যাকটিসে নেমে পড়তে পারে। একসঙ্গে একটা সুন্দর টিম তৈরি হোক এবার ইস্ট বেঙ্গলের যাত্রাপথে। যাতে কোথাও কোনো বাধা না আসে এই আশা রাখবো। আ ডেভিডকেও কিন্তু জানা যাচ্ছে যে ডেভিডকে হয়তো কলকাতা লিগে, আমি আগেই বলেছিলাম ডেভিড এবং পিভি বিষ্ণু এদেরকে কলকাতা লিগে খেলানো হবে। সেক্ষেত্রে আরেকটু সময় পরে হয়তো খেলানো হতো। কিন্তু যেহেতু এই রিজার্ভ টিমটাও স্ট্রাইকারের অভাবে ভুগছে, জেসিন বা মনোতোসদের চোট লেগে গিয়েছে। সে কারণে ডেভিডকে হয়তো রেজিস্টার করে সিএফএল খেলানো হবে। অতি দ্রুতই হয়তো খেলানো হবে। তো আমি আশা রাখবো শুধু ডেভিড নয়, বিপিন বলুন কিংবা মার্তন রায়না কিংবা এই এডমন্ড রাজলেন্ডিকা এদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে সিএফএল এর মঞ্চে দেখে নেওয়া হোক। তারাও একটা ম্যাচ প্র্যাকটিস পাবে, টিমটার সাথে খেলতে পারবে এবং যত খেলবে তো ততই কম্বিনেশন ভালো তৈরি হবে, তাই না? তো আমি আশা রাখবো যে এই টিমটা দারুণ একটা কিছু করবে ডুরান্ড কাপে। দেন আইএসএল যবে স্টার্ট হোক না কেন তার জন্য প্রস্তুতি নেবে ইস্ট বেঙ্গল টিমটা। তো এটাই ছিল আজকের ভিডিওতে বলার। ও হ্যাঁ,
আরেকটা বলবো, আশুতোষ মেহতার সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু কথাবার্তা অনেক দিনই হয়েছে। যেকোনো দিনই শুনতে পারবেন যে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এখন অনেকেই বলছেন যে এত বয়সী প্রায় ৩০-৩২ বছর বয়স, ৩২-৩৩ বছর বয়স এই প্লেয়ারটাকে নেওয়ার কারণ কি? কারণ তার অভিজ্ঞতা এবং টিমটা খুব এই প্লেয়ারটা যথেষ্ট ভালো ফর্মেই রয়েছে, খুব খারাপ ফর্মে নেই। তো এই কারণেই প্লেয়ারটাকে নেওয়ার চিন্তাভাবনা করছে ইস্টবেঙ্গল। রাইট ব্যাকটা তো দরকার ইস্টবেঙ্গলের। রাইট ব্যাকে ভালো প্লেয়ারের অভাব রয়েছে ইস্টবেঙ্গলের। তো সে কারণেই তাকে নেওয়ার চেষ্টা চলছে। এবং চেষ্টা শুধু নয়, শোনা যাচ্ছে যে আশুতোষ মেহতা ইস্টবেঙ্গল টিমে আসাটা সময়ের অপেক্ষা। লেটস সি কি হয়। এবং ইস্টবেঙ্গল তো ইতিমধ্যে আমরা জানি যে ১ম অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে যে এই সিজনে কাকে তারা রাখছে। আ বাঙালি মিডফিল্ডার আমরা জানি যে সৌভিক চক্রবর্তী তিনি থেকে যাচ্ছেন। ২ বছরের জন্য তার সঙ্গে চুক্তি হয়েছে। তো এর পাশাপাশি আর কারা থাকছেন, কারা বিদায় নিচ্ছেন সেটা আর কয়েকদিনের মধ্যে হয়তো পরিষ্কার হবে ধীরে, ধীরে। কে এলো, নতুন কোন বিদেশিকে নেওয়া হলো, তাদেরকে তাদেরও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো এই জুলাই মাসটা অত্যন্ত ক্রুশিয়াল মান্থ। তো লেটস সি কি হয় আগামী দিনগুলোতে। তাই আপনাদেরকেও আমার চ্যানেলে নজর রাখতে হবে। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। ও হ্যাঁ, শেষ করতেও বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ। Audio Jungle.